Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ আপনারা শুনবেন এই নভেলের পঞ্চম পর্ব। গতদিন আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া, আজ পর্ব 5। কেন এবার এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো রবার্তা? কোনো রকমে কেটে কেটে রবার্তা বলল, মনে হচ্ছে ভালো আছি, কিন্তু আমার চিন্তা ওই এক জায়গাতেই। আমি ভুল করে চেটে খেয়ে ফেলেছি রসটা। কি খেলাম ভগবান জানে। আমি অসুস্থ হয়ে পড়বো না তো? কেন জিজ্ঞেস করলো, কতটা খেয়ে ফেলেছ? উত্তরে রবার্তা বলল, বেশি না, খুব সামান্যই। কেন কয়েক মুহূর্ত গম্ভীর হয়ে থেকে বলল, জল খেয়ে নাও, প্রচুর জল খাও। মনে হয় না তোমার বড় রকম কোনো ক্ষতি হবে। যদি শরীর খারাপ মনে হয় সঙ্গে সঙ্গে আমাদের জানিও। হাঁপাচ্ছে রবার্তা। কোনো রকমে মাথা নেড়ে সঙ্গে জলের ফ্লাক্স থেকে জল খেয়ে নিল ঢক ঢক করে। তবু ওর বিকৃত মুখ চোখ বলে দিচ্ছে জিনিসটার বিশ্রী স্বাদ এখনো ওর জিভে লেগে রয়েছে। দলের সঙ্গীদের দিকে সে বুড়ো আঙুল তুলে নীরবে বোঝাতে চাইল তাকে নিয়ে মিছে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, সে আপাতত ঠিকই আছে। এবার টনি আর কেনকে উদ্দেশ্য করে জেমস জিজ্ঞেস করল, আমরা কি ঠিক রাস্তায় চলেছি? জবাবে কেন বলল, মনে তো হচ্ছে ঠিক রাস্তাতেই চলেছি, তবে ওই কান্নার শব্দটা যেন আরো দূরে কোথাও থেকে আসছে বলে মনে হচ্ছে। আমরা এখনো তার কাছাকাছি যেতে পারি। এবার খানিকটা চিন্তিত দেখালো টনিকে। সে বলল, কিন্তু যেখানে দাঁড়িয়ে প্রথম শব্দটা শুনতে পেয়েছিলাম আমরা, তারপর আমরা যতটা পথ এখনো অবধি হেঁটে এসেছি, এতক্ষণে তো পৌঁছে যাবার কথা ছিল। একটু থেমে টনি ফের বলল, কান পেতে শোনো, আওয়াজটা এখনো মনে হচ্ছে না আমাদের থেকে অনেক দূরে রয়েছে? এতখানি হেঁটে আসার পরেও আওয়াজ এত ক্ষীণ শোনার তো কথা নয়। জেমস ওর যুক্তিকে সমর্থন জানিয়ে ওপর নিচে মাথা নাড়ল, বলল, জিনিসটা স্বাভাবিক নয় বলেই মনে হচ্ছে, তাই না? কেন বলল, আরেকটু এগিয়েই দেখা যাক। ফের শুরু হলো সবার হাঁটা। পাক্কা 10 মিনিট ধরে অরণ্যের ভেতর দিয়ে হাঁটার পর এক জায়গায় হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কেন। দলের বাকিদেরও থামতে ইশারা করল। ওকে দাঁড়িয়ে পড়তে দেখে টনি, জেমস আর রবার্তাও দাঁড়িয়ে পড়েছিল। ওদের সবার চোখেই একটা উদগ্র অথচ চাপা বিস্ময়। দলের বাকিদের উদ্দেশ্য করে কেন প্রশ্ন করল, টের পাচ্ছ? রবার্তা ইতিমধ্যে ব্যাপারটা টের পেয়ে গিয়েছিল, কিন্তু সে মুখ ফুটে কিছু বলার আগেই কেন ব্যাপারটা সবার গোচরে আনল। টনি বলে উঠল, হ্যাঁ, থেমে গিয়েছে। সেই করুণ বিলাপধ্বনি আর শোনা যাচ্ছে না। রহস্যের আধার সেই শব্দটা হঠাৎ করে যেমন সবার অগোচরে শুরু হয়েছিল, থেমেও গেল ঠিক তেমনি সকলের অগোচরে। কখন যে থেমে গেল কেউ এতটুকু টের পেল না।
বনের পাখপাখালি শব্দের মধ্যে কখন যেন মিলিয়ে গেছে সেই আর্তরণ। ওরা সেখানেই দাঁড়িয়ে পড়ে আরো কিছুক্ষণ উৎকর্ণ হয়ে রইল, যদি আরো একবার ওটা শোনা যায়। রবার্তা ততক্ষণে ও রেকর্ডারের সুইচ অফ করে দিয়েছে। জেমস আর টনি তখনও ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে বনের চতুর্দিকের গাছগাছালির ওপর ক্যামেরা তাক করতে লাগলো, যদি কিছু রেকর্ডে উঠে আসে। জেমস বলে উঠল, যাই হোক, কেন তাহলে তখন কিছু ভুল শোনেনি দাওয়ায়। অন্তত এই ব্যাপারে কনফার্ম হওয়া গেল। স্পষ্টই বোঝা যাচ্ছিল কেউ যেন খুব কাতরভাবে কোথাও থেকে বিলাপ করছে বা প্রচন্ড যন্ত্রণায় কাঁদছে। আমরা শব্দটা অনুসরণ করে এত দূর এসেও সেই শব্দের উৎস খুঁজে পেলাম না। তারপর হঠাৎ করেই শব্দটা থেমে গেল। আশা করি আমাদের রেকর্ডে ওই কান্নার শব্দটা রেকর্ড হয়েছে। মনে হচ্ছে এই ব্ল্যাক ফরেস্টেই আমরা প্রথম প্যারানর্মাল এনকাউন্টারের সাক্ষী হতে যাচ্ছি। জেমসের বলা শেষ হলে ক্যামেরা অফ করে দিল টনি। শুধু কিছুই বলতে পারল না রবার্তা। ওর ঘাড়ের পেছনের সবকটা চুল দাঁড়িয়ে রয়েছে এখনো। আসলে একটু আগের সেই অদ্ভুত অভিজ্ঞতা এখনো ভুলতে পারছে না সে। তার উপর ওই রহস্যজনক কান্নার শব্দ। যেই কাঁদুক, মানুষ অথবা অন্য কিছু, ওই কান্না আসলে তাদের সতর্ক করার জন্যই। কিন্তু সঙ্গীদের সে কথা কি করে বোঝাবে সে? টনি বলে উঠল, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কাঁপা কাঁপা গলা এবার রবার্তা বলে উঠল, আমার কিন্তু ভালো লাগছে না। এতটা হালকা ভাবে নিও না তোমরা। বিন্দুমাত্র না ঘাবড়ে টনি বলল, হতেও পারে, হয়তো তুমি যা ভাবছো সেরকমই কিছু। কেন তখনও এক জায়গায় দাঁড়িয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে আশপাশের ঘন হয়ে আসা জঙ্গলটাকে জরিপ করছিল। এটা ওর গভীর চিন্তামগ্ন থাকার লক্ষণ। একসময় ওদের দিকে ফিরে বলল, যাই হোক, আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এগোতে থাকি আমরা। লাঞ্চের সময় অডিও রেকর্ডারটা অন করে শুনবো আমরা। লাঞ্চের কথা উঠতেই রবার্ট তার পেটের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। অনেকক্ষণ থেকেই তীব্র একটা ক্ষুধাবোধ টের পাচ্ছিল সে। এতক্ষণের উত্তেজনা আর আতঙ্কের বশে তেমন ভাবে টের পায়নি, কিন্তু এবার কেনের মুখে লাঞ্চ শব্দটা শুনেই ওর খিদেটা যেন হঠাৎ 10 গুণ মাথাচাড়া দিয়ে উঠল। থাকতে না পেরে জিজ্ঞেসই করে বসলো, কখন লাঞ্চ খাবো আমরা? আমার যা তর্স হইছে না, মনে হচ্ছে আমি একটা আস্ত গরুকেও খেয়ে নিতে পারি। ওর কথায় হাসলো কেন, বলল, তাই? তবে খুব মেপে মেপে খেতে হবে আমাদের। আমাদের সঙ্গে যা খাবার আছে তা দিয়ে 1 সপ্তাহ চলবে না। আর তুমি যেরকম খিদের কথা বলছো সেইভাবে খেলে পরের দিনগুলো আমাদের গাছের পাতা খেয়েই কাটাতে হবে। একটু থেমে সে আশপাশে চোখ বুলিয়ে এক ঝলক যেন জায়গাটা জরিপ করে নিল। তারপর বলল, অদূরেই খানিকটা ওই খালি জমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় রাতের জন্য ওটাই তাঁবু গাড়ার উপযুক্ত জায়গা। আরো 100 গজ মতো এগোবার পর সত্যি সত্যি এক চিলতে ফাঁকা জমি নজরে পড়ল ওদের। আজ রাতের জন্য এখানেই তাঁবু পড়বে ওদের। এতক্ষণে সবাই নিজেদের পিঠ থেকে ভারী রুকস্যাকগুলো নামাবার সুযোগ পেল। কাঁধ থেকে ভারী মোট নামানোর মতো ব্যাগটাকে মাটিতে নামিয়ে রেখে জেমস এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নিজেই নিজের গা হাত পা টিপতে বসে গেল। ওর অবস্থা দেখে হাসি পেল রবার্ট তার। ঠোঁট টিপে হেসে বলল, বাবা, রক্ষে করো, এমন করছো যেন পাহাড় বয়ে নিয়ে এলে।
জেমস ওর হাসিতে গুরুত্ব না দিয়ে বলল, হেসো না, আমার তাই মনে হচ্ছে। তারপর নিজের একটা হাত ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পারো তো আমার মাসলগুলো একটু এসে টিপে দাও দেখি। কেন ততক্ষণে অন্যদিকে বসে নিজের ব্যাগের চেন খুলে ভেতরে হাতড়াতে শুরু করেছে। বলল, রবার্ট তা ঠিকই বলেছিল, আমাদের রান্নার জোগাড় একটু তাড়াতাড়ি করতে হবে, বড্ড খিদে লেগেছে। 1 ঘন্টা পর সবাই গোল হয়ে বসে। রবার্ট তা বড় একটা গাছের নিচে বসে, জেমস ওর পাশেই, ওর ঘাড়ের ওপর মাথাটা একরকম এলিয়ে দিয়ে আধশোয়া অবস্থায় বসে। টনি আর কেন ওদের বিপরীত দিকে হাত পা ছড়িয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কেন বলল, এবার আমাদের রেকর্ডারটা বের করো দেখি, কি কি রেকর্ড হয়েছে শেষের কয়েক ঘন্টা একটু শোনা যাক। জেমস প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, আমার কানে এখনো লেগে রয়েছে ওই শব্দ। রবার্ট তা কেনের কথায় সম্মতি জানিয়ে অডিও রেকর্ডারটা বের করলো। প্রত্যেকে যে যার ইয়ারফোন গুঁজে অডিও রেকর্ডার থেকে শুনতে লাগলো সেই শব্দ। জেমস অবশ্য শোনার দিকে গেল না, সে অন্যদিকে ঘুরে বসে ভিডিও ক্যামেরার ফুটেজ চেক করতে লাগলো। টনি, কেন এবং রবার্ট তা শুনতে লাগলো ঘন্টাখানেক আগের সেই রহস্যজনক বিলাপ ধ্বনি। এখন আগের চেয়েও আরো যেন ভয়ঙ্কর শোনাচ্ছে, ভাঙা ভাঙা, অস্ফুট, কিন্তু বেশ শোনা যায়, বেশ বোঝাই যাচ্ছে এ কোনো জীবিত মানুষের গলার স্বর নয়। শুনতে শুনতে দু চোখ বিস্ফারিত হয়ে উঠতে লাগলো রবার্তা। টনি এবং কেনের মুখেও একই রকম অভিব্যক্তি ফুটে উঠল। একটু পরে জেমসও তার ইয়ারফোনের সাহায্যে রেকর্ডে তোলার শব্দটা শুনতে লাগলো। প্রায় চিৎকার করে উঠে এবার জেমস বলে উঠল, পেয়েছি, অবশেষে পেয়েছি, এতদিনে মোক্ষম একটা এভিডেন্স এসেছে আমাদের হাতে। জেমসকে হাত তুলে থামিয়ে দিয়ে কেন বলল, থামো জেমস, এখনই এতটা উত্তেজিত হয়েও না। আমরা ঠিক জানি না এটা কার কণ্ঠস্বর, জীবিতের না মৃতের, আমরা জানি না। রবার্ট তা লক্ষ্য করলো মুখে কথাটা বললেও কেনের মুখেও একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠেছে। যে জিনিসটার খোঁজে ওরা এতদিন হন্যে হয়েছিল, এতদিনে তা ওদের হাতে এসেছে। তাঁবুর বাইরে আগুনের গোল বৃত্ত তৈরি করেছে তারা। আগুনের আভায় টনির গাল দুটো চিকচিক করে উঠছে। প্রকৃতিতে আসন্ন শরতের আগমনীর ছোঁয়া। এই সময় সাধারণত আবহাওয়া খুব একটা ভালো থাকে না, অরণ্য অঞ্চলে তো কথাই নেই। কিন্তু ওদের ভাগ্য প্রসন্ন, আবহাওয়া মোটেও ততখানি খারাপ নয় যতখানি ওরা ভয় করেছিল। তবে এখন সন্ধ্যার মুখে বেশ অল্প অল্প শীতের একটা আমেজ টের পাওয়া যাচ্ছে। ঘন্টা কয়েক হলো ব্ল্যাক ফরেস্টে প্রবেশ করেছে ওরা। একমাত্র ওই রহস্যজনক পুরুষ কণ্ঠের বিলাপধ্বনি ছাড়া আর তেমন কিছুই ঘটেনি। শুধু জঙ্গল ভেঙে হাঁটা আর ব্ল্যাক ফরেস্টের অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে নিরীক্ষণ করা ছাড়া আর কোনো কিছুই দেখার বা শোনার সৌভাগ্য হয়নি ওদের। সবচেয়ে ভালো লাগছিল টনির। জীবনে সে প্রকৃতিকে কখনো এত কাছ থেকে দু চোখ ভরে দেখেনি, এই প্রথম দেখছে সে। যেদিকে তাকা শুধু সবুজ আর সবুজ, ঘন সবুজের বিচিত্র সমারোহ। বিধাতা যেন এখানে অকৃপণ হস্তে সমস্ত সৌন্দর্য উপুর করে দিয়েছেন। আজীবন শহরে লালিত কেন, টনি, রবার্তা আর জেমস মুগ্ধ চোখে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে পান করছিল। সন্ধে 6টা বেজে গিয়েছে এখন।
বনের মাঝে তিন তিনটে টেন্ট খাটিয়ে ফেলেছে ওরা। একটা টেন্টের ভেতর থাকবে জেমস আর রবার্তা, বাকি দুটির একটিতে কেন এবং অপরটিতে থাকবে টনি। এ এক অন্যরকম অভিজ্ঞতা ওদের জীবনে। জীবনে কখনো জঙ্গলে রাত কাটায়নি ওরা, আজ প্রথম ওদের জঙ্গলে রাত কাটাতে হচ্ছে এক বিচিত্র উদ্দেশ্যে। মাথার ওপর ঝুঁকে পড়া বড় বড় গাছ যেন ছাতার মতো আগলে রয়েছে ওদের টেন্টগুলোকে। বৃষ্টি এলেও চিন্তা নেই, এই গাছগুলোই ছাদ হয়ে রক্ষা করবে ওদের এই ছোট্ট ক্ষণিকের বাসাকে। টেন্ট তৈরি হয়ে যেতেই ওরা চারজন যে যার টেন্টের ভেতরে গিয়ে নিজেদের সঙ্গে আনা সমস্ত লটবহর নামিয়ে রাখল। তারপর বাইরে এসে এক জায়গায় গাছের শুকনো ডাল লতা পাতা জড়ো করে গোল করে আগুনের বৃত্ত তৈরি করল। পাথরে পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে হয়নি ওদের। টনি আর কেন দুজনেই সঙ্গে ডিসপোজেবল লাইটার এনেছে, তাই দিয়েই আগুন জ্বালাতে হয়েছে। আগুন ঘিরে চারজনে গোল হয়ে বসল। কেন ব্যস্ত রইল স্টোভ সাফ করার কাজে। আজকে রাতের আহারের সংস্থান করতে হবে, তারই আগাম বন্দোবস্ত করতে লেগে গেছে সে। আপাতত ভাত আর বিন দিয়েই হবে আজকের ডিনার। আকাশের বুক থেকে তখনও দিনের আলো পুরোপুরি মুছে যায়নি। সূর্য পাটে বসলেও প্রকৃতির বুকে আবছা আলোর আভাস তখনও রয়ে গিয়েছে। তবে নিচের ব্ল্যাক ফরেস্ট নিজেকে ঢেকে নিয়েছে নিকষ কালো অন্ধকারের অবগুণ্ঠনে। কেনের দিকে তাকিয়ে জেমস প্রশ্ন করল, তাহলে আজ প্রথম দিনের অভিজ্ঞতাটুকু কেমন মনে হচ্ছে? কেনের স্টোভ সাফ করার ততক্ষণে শেষ। সে তখন স্টোভে অগ্নিসংযোগ করে একটা বড় ধাতব পাত্রে অল্প তেলের মধ্যে বিনগুলো একে একে ছাড়তে শুরু করেছে। জেমসের প্রশ্নের জবাবে শুধু বলল, সেটা নিয়ে পরে ভাবা যাবে, তবে ঘটনাগুলো নেহাত ইগনোর করার মতো নয়। এত তাড়াতাড়ি অদ্ভুত এসব ঘটনার মুখোমুখি হব সত্যি এক্সপেক্ট করিনি। সামনে এখনো গোটা একটা সপ্তাহ পড়ে আছে। এখন দেখা যাক আরো কি কি এক্সপেরিয়েন্স হয়। ভালো বলেছ। অন্যমনস্কভাবে একটা দড়ি পাকাতে পাকাতে জেমস বলল, তবে আমার মনে হয় কি জানো, শুরুতেই যখন এত এক্সপেরিয়েন্স করে ফেললাম, আমার মনে হয় আজ রাতেও আরো অনেক কিছুই ঘটবে এখানে। এই জায়গাটাই অদ্ভুত, একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই ব্ল্যাক ফরেস্টের। অ্যাক্টিভিটি খুব বেশি এখানে। অ্যাক্টিভিটি বলতে? এবার ভ্রু উঁচিয়ে জানতে চাইল রবার্তা। কোনো টেকনিক্যাল টার্ম বোঝাতে চাইছো নাকি? বলতে বলতে চাপা কৌতুকের একটা হাসি ফুটে উঠল রবার্তার মুখে। জেমস বলল, আমরা যেরকম শব্দ এক্ষেত্রে ব্যবহার করি সেটাই বলছি, কিন্তু তুমি নিশ্চয়ই জানো আমি কি বলতে চাইছি। তবে এখানে পা দিতে না দিতেই আমরা যতটুকু এক্সপেরিয়েন্স গেইন করলাম, আমার কাছে তা হিমশৈলের চূড়া মাত্র। বলতে বলতে অসম্ভব গম্ভীর দেখালো জেমসের চোখ মুখ। জেমস যখন কথা বলে দলের সবাই চুপ করে শুধু শোনে। টনি, রবার্তা, এমনকি গ্রুপ লিডার কেন পর্যন্ত চুপ করে ওর কথা শোনে তখন। জেমসের বাচনভঙ্গি এইরকম, এক্ষেত্রেও তাই। একটু আগে ওদের রেকর্ডে যে ভৌতিক কণ্ঠস্বরের বিলাপধ্বনি উঠে এসেছে, সেটাই একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স ওদের কাছে। ওদের প্যারানর্মাল সার্ভেতে এই প্রথম একটা মোক্ষম এভিডেন্স ওদের হাতে এসেছে। স্টোভের অল্প আঁচে চাপানো পাত্রে কাঠের হাতা দিয়ে বিনগুলোকে নেড়ে চেড়ে পাকাচ্ছিল কেন। খাবারের সুগন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। দলের প্রত্যেকেই ক্ষুধার্ত।
টনি একটু বেশি। ভাজা বিনের সুগন্ধে ওর জিভে জল এসে গেল। আগুনের ওপর হাত সেঁকতে সেঁকতে রবার্তা বলল, আমরা কি সঠিক দিশায় আছি কেন? কেন বলল, কেন কেন এ কথা বলছো? রবার্তা বলল, মানে আমি বলতে চাইছি, তুমি কি সঠিক জানো আমরা কোথায় রয়েছি এখন? আমাদের কাছে তো কোনো ম্যাপ নেই, তাই পরে এখান থেকে বেরোবার সময় আমরা পুরোপুরি তোমার ওপরেই ট্রাস্ট করে থাকব। রবার্তার দিকে মুখ না তুলেই কেন বলল, আসলে আমার কাছেও এই জায়গাটার ব্যাপারে খুব বেশি ইনফরমেশন নেই, অনেক চেষ্টা করেও জোগাড় করতে পারিনি। একটু থেমে সে ফের বলল, কিন্তু আমি একটা দিশা স্থির রেখে এগোচ্ছি। আমরা পূব দিক ধরে চলেছি, কতটা পথ এসেছি নোট করে রাখছি, মনে মনে এক একটা বিশেষ কিছুকে ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখছি। মাথা নাড়ল টনি কেনের কথায়। সে নিজেও লক্ষ্য করেছে টনি মাঝে মাঝেই এক এক জায়গায় থামছে, পকেট থেকে ছোট নোট বইটা বের করে পেন দিয়ে কিসব লিখে রাখছে। এইভাবেই সে নিজের যাত্রাপথের দিক ঠিক রেখে এগোচ্ছে। অবাক হয়ে জেমস শুধু বলল, ল্যান্ডমার্ক? আমি তো এখানে শুধু গাছ আর গাছই দেখছি, কিভাবে পার্থক্য করবে তুমি তাদের মধ্যে? জেমসকে লক্ষ্য করে সামান্য বেঁকা হাসি বিলিয়ে কেন বলল, শুধুই কি গাছ? অনেক কিছুই আছে, অনেক ভাঙা গাছ, বিভিন্ন রকম সাইজের গাছের গুঁড়ি, ছোট ছোট খাঁড়ি, বিশাল বিশাল শিলাখণ্ড, এরকম কত কি। ল্যান্ডমার্কের কি অভাব? যদি চোখ কান খোলা রাখতে তাহলে তোমাদেরও অনেক কিছু নজরে পড়ত। কতক্ষণ ধরে হাঁটার পর কোনো গাছ বা কোনো খাঁড়ি বা পাথরটা পথে দেখতে পেলাম, সেটা নোট করে রেখেছি আমার কাছে। ফেরার সময় এটুকুই যথেষ্ট কাজে দেবে আমাদের। টনি হাঁ করে কেনের কথাগুলো গিলছিল। গ্রুপ লিডারের ওপরও যথেষ্ট ভরসা আছে, অন্যদেরও আছে। কেন যেভাবে এই জঙ্গলে পথের বিবরণ নোট করে রেখেছে নিজের কাছে, তাতে ওদের ফেরার দুর্ভাবনা অনেকটাই কমল। জেমস খুশি হয়ে বলল, এক্সেলেন্ট গুরু, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।